নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। খেল খতম সোনম ওয়াংচুকের হেডলাইনটা শুনে অবাক হয়ে গেলেন তো? ভাবছেন মানে সরকার তাকে জোর করে তুলে নিয়ে গিয়েছে যন্তর মন্তর থেকে, এই তো? দেখুন না এরপর কি হয়, এই বলছেন তো? আমি বললাম কিছু হবে না, ঠান্ডা হয়ে যাবে সব কিছু। কেন বলছি ঠান্ডা হয়ে যাবে? কারণ সোনম ভুল পথে চলেছেন। যে দাবি দুটো নিয়ে বাজারে নেমেছিলেন, সেই ইস্যু দুটোই দেশের বড় সংখ্যার মানুষ সমর্থন করে না। সমর্থন করলে দেশ জুড়ে মিটিং মিছিল শুরু হয়ে যেত সোনম ওয়াংচুকের সমর্থনে। হয়েছে কোনো মিটিং মিছিল দেখেছেন কোথাও? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কিঞ্চিত বাতাস উঠেছে, ঝড় উঠেছে কি? একদম না। আর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ভারতের মতো বিশাল দেশে সরকারকে ধাক্কা দেওয়া যায় না। আর ভারতে কোন সরকার আছে এখন? বিজেপির জাতীয়তাবাদী সরকার। মানুষ যে এই সরকারের জাতীয়তাবাদী চরিত্রকে দুহাত তুলে সমর্থন করে, সেটা বুঝতে রকেট সায়েন্স জানার কোনো দরকার পড়ে না। সুতরাং যারা ভাবছেন ওই সেই 2010-11 সময় আন্না হাজারের, তারপরেও আন্না হাজারের যে আন্দোলন নিয়ে তার সাথে যেগুলো মেলাচ্ছেন যারা, তাদের উদ্দেশ্যে বলি সফল হবে না। আন্না হাজারের সময় সারা দেশ জুড়ে, কলকাতাতেও যে কত জায়গা মোমবাতি মিছিল হয়েছিল, সেই সব কথাগুলো ভাবুন। আর সোনম ওয়াংচুকের বেলায় কিছুই না। সোনম ওয়াংচুকের দাবি দুটোর একটা দাবি প্রত্যক্ষভাবে ভারতের জাতীয়তাবাদী মানুষের মানসিকতায় আঘাত করেছে। কোন দাবিটার কথা বলছি? তার লাদাখ নিয়ে দাবির কথা। লাদাখ নিয়ে তার দাবির কথা বলার আগে লাদাখের প্রেক্ষাপটটা একটু বলি। 2019 সালে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। সরকার যে কারণগুলো সামনে রেখেছিল তা হলো দুর্গম লাদাখ অঞ্চলের ভৌগোলিক বিচ্ছিন্নতা, ভিন্ন সংস্কৃতি ও নিজস্ব চাহিদার কথা বিবেচনা করে কেন্দ্র সরকার সরাসরি নিজেদের শাসনের মাধ্যমে দ্রুত পরিকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে। এছাড়া লাদাখের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কাশ্মীর কেন্দ্রিক রাজনীতির প্রভাব থেকে মুক্ত হওয়া। কারণ জম্মু কাশ্মীরকে কেন্দ্র যত টাকাই দিক না কেন, তার খুব অংশ লাদাখে আসতো, সবই কাশ্মীরেই লেগে যেত। তাই লাদাখের মানুষ জম্মু কাশ্মীরের অধীনে থাকতে চাইছিল না। সংসদে সরকার আর যে কারণটি দেখিয়েছিল সেটা হলো ভারতের সীমান্তবর্তী এই অঞ্চলের, এখানে কাছেই চীনও আছে, পাকিস্তানও আছে, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশাসনের মাধ্যমে অঞ্চলটিকে দেশের মূল স্রোতের সাথে যুক্ত করা। সোনম ওয়াংচুকের কি অভিযোগ ছিল? তার অভিযোগ লাদাখের সম্পদ বহিরাগতরা লুট করে নিয়ে যাচ্ছে। লাদাখের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছে না। সুতরাং সংবিধানের 6ষ্ঠ তহবিলের অধীনে লাদাখকে স্বায়ত্তশাসন দেয়া হোক, ওই যেমন নর্থ ইস্টের রাজ্যগুলোর ক্ষেত্রে রয়েছে তেমন লাদাখকে স্বায়ত্তশাসন দেয়া হোক, রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হোক, ইত্যাদি ইত্যাদি। স্থানীয় জনগণের হাতে জমি ও সম্পদের নিয়ন্ত্রণ থাকবে, বিক্রি করা যাবে না, ইত্যাদি এইসব। কিন্তু দেখুন, এর বিরুদ্ধে মামলা তৈরি হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কি বলেছিল? কেন্দ্র সরকারকে বলেছিল জম্মু কাশ্মীরে সে তাদেরকে পূর্ণ রাজ্যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করার। কিন্তু লাদাখের বেলাতে একটা কথাও বলেনি যে লাদাখে রাজ্য করতে হবে কিংবা এগুলো সম্পর্কে কিচ্ছু বলেনি। 2019 সালে সংবিধানের 370 ওই অনুচ্ছেদ বাতিলের পর আইনিভাবে লাদাখ এবং জম্মু কাশ্মীরে বহিরাগতদের জমি কেনার সুযোগ তৈরি হয়েছে। তবে দুই অঞ্চলের বাস্তব পরিস্থিতি কিন্তু আলাদা। লাদাখ ও জম্মু কাশ্মীরের বর্তমান ভূমিনীতির বাস্তব চিত্রটা কি দেখুন। জম্মু কাশ্মীরে সেখানে 370 অনুচ্ছেদ এবং 35-এ ধারা বাতিলের পর ভারতের যে কোনো নাগরিকের জন্য জম্মু কাশ্মীরে
জমি কেনার আইনি পথ উন্মুক্ত হয়েছে। ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা হওয়ার বাধ্যবাধকতা এখন আর নেই। বাস্তব পরিস্থিতি এটা হলেও 2019 সালের পর থেকে এ পর্যন্ত 631 জন অআদিবাসী বা বহিরাগত ব্যক্তি জম্মু কাশ্মীরে জমি কিনেছে। যদিও যারা কিনেছে তাদের বেশিরভাগ হলো লাদাখের কার্গিল জেলার মুসলমানরা। এছাড়া দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও মহারাষ্ট্রের কিছু বাসিন্দা এবং কিছু কর্পোরেট প্রতিষ্ঠানও সেখানে জমি কিনেছে। লাদাখও একটা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়াতে সেখানে তাত্ত্বিকভাবে বহিরাগতদের জন্য জমি কেনাবেচা উন্মুক্ত হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি কি? জম্মু কাশ্মীরে কিছু জমি কেনাবেচা হলেও লাদাখে কোনো বহিরাগত বা বাইরের কোম্পানি এখনো অবধি 1 ছটাক জমি কিনতে পারেনি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছে যে লাদাখে বাইরের কোনো নাগরিক বা বহুজাতিক প্রতিষ্ঠান জমি ক্রয় করেনি, কারণ স্থানীয় জনগণ তাদের বিরোধিতা। 6ষ্ঠ তফসিলের দাবি, এই দাবি জানিয়ে জমি কেনা বেচার আন্দোলনে করছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন কে? সোনাম ওয়াংচুক। এখানেই প্রথম প্রশ্ন ওঠে স্বার্থের। 6ষ্ঠ তফসিল কার্যকর হলে সবচেয়ে বেশি লাভ হবে কার? স্থানীয় ভূমি মালিক আর অভিজাত শ্রেণীর, যারা বহিরাগত বিনিয়োগ এবং শ্রমিকদের প্রবেশ ঠেকাতে চান। তাই অনেকেই বলছেন এই আন্দোলনের নৈতিক আবরণের নিচে আছে সোনাম ওয়াংচুকের স্পষ্ট একটা আঞ্চলিক অর্থনৈতিক স্বার্থ, এবং তিনি চান না যে লাদাখের উন্নতি হোক, অথচ বলছেন লাদাখের উন্নতি চাই আমরা। 2025 সালের সেপ্টেম্বরে পরিস্থিতি চরমে ওঠে যখন এইসব দাবি নিয়ে লেতে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে সরাসরি অভিযোগ করা হয় ওয়াংচুক তার ভাষণে আরব বসন্ত ও নেপালের জেনজি বিক্ষোভের প্রসঙ্গ টেনে জনগণকে উস্কানি দিয়েছেন। সাথে আপনারা দেখেছেন যে মোহাম্মদ ইউনূসের সঙ্গেও গলা জড়াজড়ি করে দাঁড়িয়ে রয়েছেন এই সোনাম ওয়াংচুক। এই অভিযোগের ভিত্তিতে তাকে জাতীয় নিরাপত্তা আইনে 6 মাস আটকে রাখা হয়েছিল। পরে কেন্দ্র তাকে মুক্তি দেয়। লাদাখ পর্ব থেকে মুক্তি পাওয়ার পর ওয়াংচুক তার দ্বিতীয় লড়াইয়ে নামেন, এবার শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে। 2026 সালের জুন মাসে তিনি যোগ দেন ককরোচ জনতা পার্টির যুব আন্দোলনে। দাবি ছিল কি? নিট প্রশ্ন ফাঁসের পূর্ণ তদন্ত চাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে। 27 জুনের মধ্যে হুমকি দেন, কোথায়? জেনেভা থেকে। জেনেভায় গিয়েছিলেন তিনি তখন। তিনি হুমকি দেন যে 27 জুনের মধ্যে জবাব না পেলে 28 জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে বসবেন। সরকার কোনো জবাব দেয়নি। তারপর ওয়াংচুক অনশনে বসেন। এখানে দ্বিতীয় বড় প্রশ্নটা হলো, একজন শিক্ষাবিদ পরিবেশ কর্মী, তাকে ভেবে নিলাম তিনি পরিবেশ কর্মী, ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন, কেন একটি রাজনৈতিক দলের মঞ্চ তিনি বেছে নিলেন? ককরোচ জনতা পার্টি। এই পার্টি একটা নতুন রাজনৈতিক সংগঠন, যাদের নিজস্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে। কিছু সমালোচক এই জোটকে সরাসরি দেশ বিরোধী শক্তির মিলিত রাজনৈতিক কৌশল, সেই ডিপ স্টেট, যারা এখানে কৃষকদের আন্দোলন থেকে শুরু করে 2024 নরেন্দ্র মোদীকে হারাবার জন্যে যত রকম করা যায় তাই করেছিল। ওয়াংচুক নিজে বারবার কি বলছেন? তিনি রাজনীতিতে যোগ দিতে চান না, শুধু তরুণদের সমর্থন জানাতে এসছেন। কিন্তু তিনি যে ককরোচ পার্টি আর অন্যান্য ইন্ডিজোটের পার্টিগুলোর প্রত্যক্ষ পরোক্ষ মদত নিয়ে অনশনে বসেছেন, সেটা তো স্পষ্ট দেখা যাচ্ছে। এই দলগুলো খুব আন্তরিকভাবে আশা করছিল যে বিজেপি নতি স্বীকার করবে না আর ওয়াংচুকও অনশন তুলবেন না। এবং ওয়াংচুক মমতা ব্যানার্জি নন যে লুকিয়ে চিকেন স্যান্ডউইচ খেয়ে সুস্থ থাকবেন। সুতরাং ফল কি হবে? তিনি মরবেন। আর তিনি মরলে বিজেপি হটানোর একটা বিশাল আন্দোলন তৈরি করা যাবে। এমন পরিস্থিতিতে পুলিশ কি করলো? শেষ রাতে
ঝটিতি অ্যাকশান চালিয়ে সোনমকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিল। এই ঘটনায় ককরোচরা খুব কষ্ট পেয়েছে, তারা বাধা দেওয়ার চেষ্টাও করেছিল। পুলিশ যেই লাঠি তুলল অমনি হাওয়া। কষ্ট পেয়েছে ইন্ডিজোট। সবাই ভেবেছিল সোনম দেহ রাখবেন, এবং দেহ রাখলে যেসব দল আজ বিজেপির সাথে প্রতিযোগিতায় না থাকতে পেরে শুয়ে পড়েছে জমিতে, তারা জমির ওপরে আবার উঠে দাঁড়াবে। আর তারা তাই পুলিশের এই কাজের তীব্র প্রতিবাদ করছে। প্রতিবাদ তাদের সঙ্গে করছেন আরও একজন, তিনি সোনম ওয়াংচুকের ধর্মপত্নী। তিনি বলেছেন দিল্লি হাইকোর্ট তো সোনমের শরীরের দিকে নজর রাখতে বলেছিল, কিন্তু হাসপাতালে তুলে নিয়ে যাওয়ার কথা তো বলেনি। তাহলে দেখা যাক দিল্লি হাইকোর্ট কি অর্ডার দিয়েছিল। অনশনের 18 দিন পার হওয়ার পর ওয়াংচুকের স্বাস্থ্যের এমন অবনতি হয় যে অ্যাডভোকেট রাকেশ কুমার সাইনি দিল্লি হাইকোর্টে একটি জরুরি জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি বলেন, যদি সোনম নিজে অনশন না ভাঙেন তাহলে তাকে যেন জোর করে তরল খাদ্য ও ভিটামিন দেয়া হয়, আর কারণ 48 ঘন্টার মধ্যেই তার প্রাণ সংশয় হতে পারে। সোনম নিজেও বলেছিলেন 20 দিনেই তিনি অতীত হয়ে যাবেন, 20 দিনের মাথায় লোকে একটা বড় খবর পাবেন। 15 জুলাই বৃহস্পতিবার এই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়া তাদের ডিভিশন বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে। তারা বলেন যে প্রতিটি নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান এবং তা বাঁচাতে সরকারের সব রকম প্রচেষ্টা করা উচিত। এর প্রেক্ষিতে আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় প্রতিদিন সরকারি চিকিৎসকদের দিয়ে ওয়াংচুকের ক্লিনিক্যাল স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসকদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় হস্তক্ষেপ নিতে হবে। খেয়াল করবেন আদেশের এই বাক্যটি, বলেছেন কি চিকিৎসকদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় হস্তক্ষেপ নিতে হবে। তো চিকিৎসকদের মতামতের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় হস্তক্ষেপ করেছে। সলিসিটর জেনারেল আদালতে আশ্বাস দিয়েছিলেন যে এই নির্দেশ কার্যকর হবে। এরপর আদালত কেস নিষ্পত্তি হয়েছে ঘোষণা দেয়। তারপর দিল্লি পুলিশের সৌজন্যে ওয়াংচুক যন্তর মন্তর থেকে হাসপাতাল, সেখানে নাকের ভিতর দিয়ে তরল খাবার, ভিটামিন, প্রোটিন সব পাঠিয়ে তাকে মরতে দেয়া হবে না। কতদিন? দিন নয়, মাস নয়, কয়েক বছরও হতে পারে। এই ব্যাপারে ভারতে এবং সম্ভবত অন্যতম বিশ্ব রেকর্ডও সেটা আছে মণিপুরের ইরম শর্মিলা চানুর। আপনারা হয়তো মনে আছে আপনাদের, আপস্পা এই আইনের প্রতিবাদে তিনি অনশনে বসেছিলেন। সরকার তাকে বাঁচিয়ে রেখেছিল কতদিন জানেন? ঠিক এইভাবে দীর্ঘ 16 বছর। শর্মিলার লড়াই ছিল একান্ত ব্যক্তিগত স্তর থেকে, তার পেছনে কোনো রাজনৈতিক দল ছিল না। তবু তিনি অনশন চালিয়ে গেছেন 16 বছর। এই জন্য তার নামও হয়ে গিয়েছিল আয়রন লেডি অফ মণিপুর। তারপর স্বেচ্ছায় তিনি অনশন ভাঙেন 16 বছর পর। এখন বিয়ে থা করে ঘর সংসার করছেন। শর্মিলা 16 বছর অনশন করেছেন। ওয়াংচুক কত বছর করবেন, নাকি কয়েকদিন পরে ভাঙবেন অনশন, বলা মুশকিল, কারণ এনার তো আবার রাজনৈতিক গন্ধ আছে শরীরে। তবে খুব তাড়াতাড়ি ভাঙলে পাবলিক হাসবে, তাই তাড়াতাড়ি ভাঙবেন না। তবে তিনি ওই যে বললাম রাজনীতির মানুষ, তার রাজনীতি মুখ থুবড়ে পড়বে। সবচেয়ে বড় কথা, হাসপাতালে কড়া পুলিশ পাহারায় থাকতে হবে তাকে, বাইরের লোক দেখা করতে পারবে না। তার স্ত্রী অবশ্য যেতে পারবেন। তাকে দিয়ে অনশন ভাঙার কথা কি ঘোষণা করতে পারবেন সোনম ওয়াংচুক? তাতেও কিন্তু সোনম রাজি হবেন না। তার স্ত্রী হয়তো রাজি হতে পারেন, কিন্তু ইনি রাজি হবেন না। চক্ষু লজ্জা বলে একটা কথা আছে না, আমরণ অনশন ঘোষণা দিয়ে মরার আগেই প্রত্যাহার করলে মানুষ কি বলবে? একটা সম্ভাবনা ছিল, দেশ জুড়ে যদি প্রতিবাদ আন্দোলন হতো তাহলে হয়তো সোনম বলতে পারতেন অশান্ত দেশের অশান্ত মানুষকে শান্ত করার জন্য তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু মুশকিল হলো, দেশের কোথাও ওয়াংচুক সাহেবের জন্যে মুখে কেউ একটু
চুক পর্যন্ত করছে না ওয়াংচুকের জন্যে। একটা বড় সড়ো প্রতিবাদ মিছিল পর্যন্ত হয়নি দেশের কোথাও, শুধু দিল্লিতে ককরোচরা যা কিছুটা হাউতাস করছে। আমার পরিচিত এক নিট পরীক্ষার্থীকে জিজ্ঞেস করলাম, সোনামের দাবি নিয়ে তোমার কি মত? সে খিঁচিয়ে বলল, কোন দাবি? ওই ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, তদন্ত চাই ইত্যাদি, এই যে তিনটে না দুটো না তিনটে কথা বলেছেন। তো আমি বললাম, হ্যাঁ, তা তোমার কি বক্তব্য এ ব্যাপারে? সে খিঁচিয়ে বলল, পৃথিবীর কোন দেশে পরীক্ষার প্রশ্নপত্র লিক হয় না বলুন তো? সব দেশে হয়, হচ্ছে, হয়েছে। ইংল্যান্ড, আমেরিকা, সব দেশে হয়েছে। এই কিছুদিন আগে টোয়েফেল পরীক্ষা ইংল্যান্ড যেটা করে সারা পৃথিবীর জন্য, তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তার জন্য দোষীরা শাস্তিও পায়। কোথাও সেজন্য শিক্ষামন্ত্রী পদত্যাগ করে, তার পদত্যাগের দাবিও ওসব দেশে কেউ তোলে না। ভারতেই দেখুন না, বিজেপি জমানার এই 12 বছর চলছে, এর আগে 2004 থেকে 2014 যত প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেটা তার সংখ্যা এই বিজেপি আমলের থেকে বেশি, তার ডবল। এই কয় বছরে কোন শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে? কোনো পদত্যাগের দাবি উঠেছিল? আমি কিঞ্চিত সন্দেহ জানালাম। এবার বললাম গুগল, আমি বললাম যে এটা কি বলছোটা কি, এরকম তো সত্যিই তাই, পৃথিবীর কোথাও সব দেশে এরকম হয়? সে বলল, গুগল সার্চ করুন, সব পাবেন। আমার কথায় বিশ্বাস করতে হবে না। আমি তবু বললাম, তাহলে সোনাম ওয়াংচুকের কি গতি হবে বলে তুমি মনে করছো? সে ঠোঁট উল্টে বলল, যত তাড়াতাড়ি অনশন তুলে নেয় তত মঙ্গল। তবে সরকার তাকে অনশন তুলতে দেবে বলে আমাদের মনে হয় না। তাকে ওই অনশনেই আটকে রাখবে। বেচারা সেই দুঃখের কথা মুখ ফুটে বলতেও পারবে না কাউকে, কারণ লোক তো হাসবে এই ভয়ে। তারপর 2-4 বছর পর কিংবা তারও পরে জেল থেকে বেরিয়ে ভোটে দাঁড়াবে। শর্মিলা যেটা দাঁড়িয়েছিল 16 বছর পরে জেল থেকে বেরিয়ে, তো হাসপাতাল থেকে, জেল নয় হাসপাতাল থেকে, তো শর্মিলার মতো জামানত জব্দ হবে ওয়াংচুকেরও। সুতরাং ধরে নিন ওয়াংচুকের খেল খতম। যাই কাকু বলে চলে যাচ্ছিল। আমি তবুও বললাম, দাঁড়াও, তুমি কি বিজেপি করো বাবা? এই প্রশ্নটার জবাব দাও তো। উত্তর না দিয়ে ছেলেটি মুচকে হাসলো, বলল, যা পারেন ভেবে নিন না। এখানেই শেষ করছি, ধন্যবাদ।